ওয়েলকাম টু মাই নিউ ভিডিও মাই ডিয়ার স্টুডেন্টস। আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে আমি আমার নতুন ভিডিওটাতে স্বাগত জানাচ্ছি। পরিবেশ বিদ্যা বা পরিবেশ শিক্ষা এই নিয়ে আমার এই ভিডিওটা হচ্ছে একদম পরিবেশ শিক্ষা বা পরিবেশ বিদ্যার প্রিলিমিনারি, একদম প্রাথমিক যে ধারণাগুলো, অর্থাৎ পরিবেশ শিক্ষা বা পরিবেশ বিদ্যা কী, তার গুরুত্ব কোথায়, তার বিভিন্ন রকম সংজ্ঞা, তার বিভিন্ন শ্রেণীবিভাগ, ভারতবর্ষে কি কি পরিবেশ সংক্রান্ত আইন আছে, তার একটা ভীষণ প্রাথমিক আলোচনা আমরা করব। যারা পরিবেশবিদ্যাকে বিভিন্নভাবে বিভিন্ন কাজে, বিভিন্ন কোর্সে, কম্পিটিটিভ পরীক্ষায় কিংবা ডিগ্রি করছে, যারা পড়ছো তাদের শুরু করার জন্য আমার মনে হয় বাংলা মাধ্যমে যারা পড়ো তাদের শুরু করার জন্য এই ভিডিওটা কিছুটা হলেও কাজে লাগবে। আচ্ছা, তাহলে প্রথমে শুরুতেই আমরা বলি আমাদের চারপাশের যে উম, প্রকৃতি। প্রকৃতি মানে তার মধ্যে কি আছে? জীবজ বস্তু আছে, অজীবজ বা নির্জীব বস্তু বা ফিজিক্যাল মেটেরিয়াল আছে, ঠিক আছে? আলো, হাওয়া, জল, বিভিন্ন কেমিক্যালস, বিভিন্ন প্রাণী, বিভিন্ন আহ, উদ্ভিদ, এদের সমস্তকে একসাথে এবং এদের একে অপরের সাথে ক্রিয়া এবং আমাদের সাথে এদের ক্রিয়া প্রতিক্রিয়া সবটাকেই আসলে একসাথে পরিবেশ বলা হয়। পরিবেশ কথাটি একটি ফরাসি শব্দ, ফ্রেঞ্চ শব্দ এনভিরন থেকে এসছে, এনভিরনার থেকে এসছে। এনভিরনার মানে হচ্ছে সারাউন্ড, অর্থাৎ পারিপার্শ্বিক। অর্থাৎ আমাদের পারিপার্শ্বিক যা যা আছে, জীবজ অজীবজ, তাদের সাথে আমাদের যে ক্রিয়া প্রতিক্রিয়া এবং তাদের নিজেদের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া, সবটা মিলে হচ্ছে পরিবেশ। ঠিক আছে? এনভায়রনমেন্ট শব্দটা প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন বায়োলজিস্ট জেকব ভ্যান আর্কেল। ঠিক আছে? যেটা ইকোলজি অর্থাৎ বাস্তুবিদ্যার মধ্যে পরিবেশ শব্দটাকে প্রথম ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আমরা চলে আসছি যে এই পরিবেশ শব্দটিকে বিভিন্ন সময়ে বিভিন্ন বৈজ্ঞানিক, বিভিন্ন রিসার্চার এবং বিভিন্ন ডিকশনারি কিভাবে সংজ্ঞায়িত করেছে তার বিশেষ কয়েকটা সংজ্ঞা আমরা এখানে বলার চেষ্টা করছি। প্রথমটা বলছি আমরা, the term environment is used to describe the aggregate all the external forces, influences and conditions which affect the life, nature, behavior and growth, development, maturity of living organisms. এটা কে বলছে না? ডগলাস এন্ড হল্যান্ড। ডগলাস এন্ড হল্যান্ড বলছে যে অ্যাকচুয়ালি আমাদের চারপাশের যে বিভিন্ন শক্তি, বিভিন্ন পরিস্থিতি, যেটা কি করছে, জীবন, পরিবেশ, ব্যবহার, বৃদ্ধি, সমৃদ্ধি, এইগুলোর এবং পরিপূর্ণতা, এইগুলোতে যে কোনো জীবজ বস্তুর এই বিষয়গুলোতে যে যারা ইম্প্যাক্ট বা প্রভাব ফেলে, সেটাই হচ্ছে পরিবেশ। এবার দেখি সিসি পার্ক কি বলছেন। সিসি পার্ক বলছেন এনভায়রনমেন্ট রেফার্স টু দ্য সাম টোটাল অফ অল কন্ডিশনস উইচ সারাউন্ড ম্যান at a given point in space and time। একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় যে কোনো মানুষের চারিদিকে যে পরিস্থিতি, সেটাই তার পরিবেশ। ঠিক আছে? আচ্ছা, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ডিকশনারি কি বলছে? দ্য এন্টায়ার রেঞ্জ অফ এক্সটার্নাল ইনফ্লুয়েন্স অ্যাক্টিং অন অ্যান অর্গানিজম both in physical and biological and other organism or forces of nature surrounding an individual। অর্থাৎ যে কোনো একটা জীবজ বস্তু, এখানে মানুষ বলা হচ্ছে না, যে কোনো একটা জীব, তার উপরে বাইরের পরিবেশের যা যা ইনফ্লুয়েন্স থাকে, যা যা প্রভাব থাকে, সেটাকেই তার পরিবেশ বলা হচ্ছে। ঠিক আছে? আর
ইউএস কাউন্সিল অন এনভায়রনমেন্টাল কোয়ালিটি কি বলছে? টোটাল এনভায়রনমেন্টাল সিস্টেম including not only the biosphere but also his interaction with natural and man-made surroundings. অর্থাৎ শুধুমাত্র জীবজ বস্তুগুলোকে বা অর্গানিজমকে আমরা বলছি না, অজীবজ বস্তুরাও একে অপরের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করে এবং জীবজ বস্তুর সাথে অজীবজ বস্তু বা প্রাকৃতিক বস্তু বা ফিজিক্যাল কম্পোনেন্টস তারা ইন্টারাকশন করে। এই সব কিছুকে একসাথে বলা হচ্ছে পরিবেশ। এইখানে বলা হচ্ছে ন্যাচারাল অ্যান্ড ম্যানমেড এনভায়রনমেন্ট। ন্যাচারাল মানে হচ্ছে যেটা প্রকৃতি থেকে এসছে, আর ম্যানমেড পরিবেশ মানে হচ্ছে যেটা মনুষ্য সৃষ্ট পরিবেশ। দুটোকেই কিন্তু পরিবেশ বলি আমরা। কেমন? আচ্ছা, পরিবেশের বেসিক স্ট্রাকচার অনুযায়ী পরিবেশকে আমরা তিনটে প্রধান ভাগে ভাগ করি। তিনটে প্রধান ভাগে আমরা পরিবেশকে ভাগ করতে পারি। আমরা অলরেডি যে আলোচনাটা করলাম এই কয়েক মিনিটে, তাতে আমরা বুঝতে পেরেছি যে পরিবেশকে আমরা দুটো ভাবে দেখতেই পারি। একটা হচ্ছে জীবজ, একটা হচ্ছে অজীবজ। একটাকে বলছি আমরা বায়োটিক, আর একটাকে বলছি আমরা আবায়োটিক বা ফিজিক্যাল। ফিজিক্যাল মানে আলো, হাওয়া, বায়ু, মাটি, এই সমস্ত হচ্ছে জল, এগুলো হচ্ছে অজীবজ। আর জীবজ মানে হচ্ছে যেগুলোর প্রাণ আছে, উদ্ভিদ, প্রাণী, ছোটখাটো পোকা মাকড়, পাখি, এগুলো সবই হচ্ছে জীবজ এনভায়রনমেন্ট। এছাড়া আর একটা এনভায়রনমেন্টের কথা বলা হচ্ছে, সেটাকে বলা হয় কালচারাল এনভায়রনমেন্ট বা সাংস্কৃতিক পরিবেশ। সেটা সম্বন্ধে আমরা পরে আলোচনা করব। সবার আগে আমরা ফিজিক্যাল এনভায়রনমেন্ট বা আবায়োটিক এনভায়রনমেন্ট সম্বন্ধে কিছু কথা বলি। এই ফিজিক্যাল এনভায়রনমেন্ট হচ্ছে আমাদের চারপাশে যা কিছুতে প্রাণ নেই কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেকটা জীবজ বস্তুর জীবন ধারণ, বেঁচে থাকা, নিজের জায়গায় থাকার জন্য তাদের সঙ্গে বিভিন্নভাবে আদান প্রদান চলছে, সেগুলো হচ্ছে তার চারপাশের ফিজিক্যাল এনভায়রনমেন্ট বা আবায়োটিক এনভায়রনমেন্ট। যেমন জল, জল ছাড়া জীবন ধারণ সম্ভব না। অক্সিজেন, উদ্ভিদের ক্ষেত্রে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, মৃত্তিকা, এগুলো সব হচ্ছে যে কোনো জীবজ বস্তুর জীবন ধারণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ জিনিস। তো এই অজীবজ যে পরিবেশ, তাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। সলিড বা লিথোস্ফিয়ার অর্থাৎ শিলামণ্ডল, লিকুইড বা হাইড্রোস্ফিয়ার বা জলমণ্ডল, গ্যাস অর অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। ঠিক আছে? তাহলে এই লিথোস্ফিয়ার, বায়োস্ফিয়ার আর হাইড্রোস্ফিয়ার, এই তিনটে আবার একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আবার এই তিনটেই আবার আমাদের বায়োস্ফিয়ার বা বায়োটিক এনভায়রনমেন্টের সাথে জড়িত। তাহলে কি দাঁড়ালো না, এই আসপেক্টে যদি আমরা পৃথিবীটাকে দেখি, তাহলে পৃথিবীটাকে আমরা মূলত চারটে ভাগে ভাগ করতে পারি। চারটে কম্পোনেন্ট আছে পৃথিবীটার, চারটে কম্পোনেন্ট। একটা হচ্ছে বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার, একটা হচ্ছে জলমণ্ডল, হাইড্রোস্ফিয়ার, একটা হচ্ছে শিলামণ্ডল, লিথোস্ফিয়ার। এই তিনটেই হলো ফিজিক্যাল এনভায়রনমেন্ট। এই ফিজিক্যাল এনভায়রনমেন্টের সাথে আমি আর একটা যে এনভায়রনমেন্ট বলেছি সেকেন্ড, সেটা হচ্ছে বায়োলজিক্যাল এনভায়রনমেন্ট অর্থাৎ জীবমণ্ডল। ঠিক আছে, বায়োস্ফিয়ার। এই চারটে স্ফিয়ার একসাথে অর্থাৎ জীবজ এবং অজীবজ, এই দুটো নিয়েই আমাদের পৃথিবীটা গঠিত। অর্থাৎ পৃথিবীকে যদি আমরা কম্পোনেন্টসে ভাগ করি, তাহলে এই চারটেই হচ্ছে প্রধান কম্পোনেন্ট। অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল, যেটা কিনা 100 কিলোমিটার বায়ু, আমাদের মাটির যে স্তর তার থেকে 100 কিলোমিটার ওপর অব্দি যে হাওয়ার যে চাদর, সেটাকে আমরা বলি অ্যাটমসফিয়ার। পরবর্তী ভিডিওতে আমরা অ্যাটমসফিয়ার ইন ডিটেলস বলবো। আমার এই পেজে একটা ভিডিওতে আমরা অ্যাটমসফিয়ারের লেয়ারগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, তোমরা প্রয়োজনে সেইটা দেখে নিতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে হাইড্রোস্ফিয়ার বা জলমণ্ডল। জলমণ্ডল হচ্ছে পোলার আইস ক্যাপ অর্থাৎ মেরু অঞ্চলের যে বরফ, গ্লেশিয়ার্স মানে হিমবাহ, মাটির নিচের জল অর্থাৎ চোখে আমরা যতটুকু জল নদীতে, কুয়োতে, পুকুরে দেখছি মানে সারফেস ওয়াটার, সেটা ছাড়াও প্রচুর জল আছে যেগুলো আমরা চোখে জল হিসেবে দেখতে পাই না, কিন্তু সবটাই জলমণ্ডলের মধ্যে পড়ে আর কি। পোলার আইস ক্যাপ,
গ্লেশিয়ার্স, গ্রাউন্ড ওয়াটার, ঠিক আছে? এই পুরোটাই আর কি বিশাল সমুদ্রের জল, ঠিক আছে? যতটা জল আমাদের পৃথিবীতে আছে তার প্রায় প্রায় 97% জল কিন্তু সমুদ্রে আছে, কেমন? তো এই সমুদ্রের জল, পোলার মেরু অঞ্চলের বরফের জল, হিমবাহের জল, নদীর জল, আহ তারপরে হচ্ছে মাটির নিচের জল বা গ্রাউন্ড ওয়াটার, সেই সমস্ত জল একসাথে মিলিয়ে হচ্ছে আমাদের জলমণ্ডল। এরপর হচ্ছে শিলামণ্ডল, লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার মানে মাটি, আমাদের মাটির যে ওপরের ভাগটা আমরা দেখি সেটা হচ্ছে ক্রাস্ট, ঠিক আছে? ক্রাস্টে বিভিন্ন রকম ক্রাস্টের পর আস্তে আস্তে আমরা যত নিচের দিকে যাই তত কি থাকে, ম্যান্টেল, তারপর থাকে কোর, ঠিক আছে, মাটির নিচে। তো এই ক্রাস্ট, ম্যান্টেল, এই কোর, এখানে কি থাকে, বিভিন্ন শিলা, বিভিন্ন মেটাল অর্থাৎ বিভিন্ন ধাতব এবং অধাতব পদার্থের মিশ্রণ হয়। এই তিনটে গেল ফিজিক্যাল কম্পোনেন্টস। এরপর আছে কি বায়োলজিক্যাল কম্পোনেন্টস, অর্থাৎ যাদের প্রাণ আছে। বায়োস্ফিয়ারে লিভিং অর্গানিজম, বায়োস্ফিয়ার হচ্ছে লিভিং অর্গানিজম। এই অর্গানিজম, এই লিভিং অর্গানিজম বা বায়োস্ফিয়ার আবার বেঁচে থাকার জন্য এর চারপাশের সবকটা ফিজিক্যাল ফ্যাক্টর বা ফিজিক্যাল কম্পোনেন্টের উপর ডিপেন্ডেন্ট। অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডল, হাইড্রোস্ফিয়ার জলমণ্ডল এবং লিথোস্ফিয়ার বা শিলামণ্ডলের ওপর। আচ্ছা, এবার এই স্লাইডে আমরা দ্বিতীয় যে এনভায়রনমেন্ট বা পরিবেশের ভাগটার কথা বলেছিলাম, জীবমণ্ডল বা জীবজ পরিবেশ। জীবজ পরিবেশ প্রধানত দুভাগে হয়, ভাগ করা যায়, আমরা সবাই বুঝতে পারছি। একটা হচ্ছে উদ্ভিদ, একটা হচ্ছে প্রাণী। উদ্ভিদ, আহ, উদ্ভিদের ওপর নির্ভর করে যে পরিবেশ তাকে বলে ফ্লোরাল এনভায়রনমেন্ট, আর অ্যানিমালের ওপর যে পরিবেশ তাকে নির্ভর করে যে পরিবেশ তাকে বলে ফনাল এনভায়রনমেন্ট। ফ্লোরা মানে হচ্ছে উদ্ভিদ, FAUA, ফনা মানে হচ্ছে প্রাণী, কেমন? তো এইবারে আমরা আর একটা এনভায়রনমেন্টের কথা লাস্টে বলেছিলাম, সোশ্যাল এনভায়রনমেন্ট। এই সোশ্যাল এনভায়রনমেন্ট সম্বন্ধে কিছু কথা বলি, যে সোশ্যাল এনভায়রনমেন্টটা কিন্তু সম্পূর্ণ মানুষের কথা এখানে বলা হয়েছে, কেমন? সোশ্যাল গ্রুপ অর অর্গানাইজেশন, অর্থাৎ একটা ক্লাস, একটা স্কুল, একটা কলেজ, একটা অফিস, যে কোনো একটা পার্টিকুলার সোশ্যাল গ্রুপ, একটা হাউজিং কমপ্লেক্স, এগুলো এক একটা সোশ্যাল গ্রুপ, ঠিক আছে? এইবার এই সোশ্যাল গ্রুপে কি হয়, যে অর্গানিজমগুলো একটা নির্দিষ্ট ভাবে বাঁচে, ঠিক আছে? তাদের বেঁচে থাকার একটা নিয়ম আছে, একটা প্রচলন আছে, ঠিক আছে? এইভাবে হিউম্যানকে তিনটে আসপেক্টে ভাগ করা হয়েছে: ফিজিক্যাল ম্যান, সোশ্যাল ম্যান, ইকোনমিক ম্যান। ফিজিক্যাল ম্যান মানে হচ্ছে মানুষ, যেখানে অন্যান্য প্রাণীর মতো আরো একটা প্রাণী, ঠিক আছে, আরো একজন প্রাণী যে অন্যান্য অ্যানিমালের মতো, তার একটা বাসস্থান লাগে, তার বাতাস লাগে, তার জল লাগে, তার খাদ্য লাগে, এবং সে রেচন এবং পরিপাক প্রক্রিয়ার পরে কিছু ওয়েস্ট বা বর্জ্য পদার্থ পরিবেশে মুক্ত করে। এরপর আসছে সামাজিক মানুষ, সোশ্যাল ম্যান। সোশ্যাল ম্যান হচ্ছে সোশ্যাল ইনস্টিটিউশন, যেখানে কি আছে, অর্গানাইজেশন, যেগুলো আমরা বললাম স্কুল, কলেজ, অফিস ইত্যাদি, এগুলো হচ্ছে অর্গানাইজেশন। এর কিছু ল আছে, কিছু নিয়ম আছে, কিছু পলিসি আছে, যেগুলো তাদের এক্সিস্টেন্স রক্ষা করে, তাদের একটা নিয়মানুবর্তিতা থাকতে সাহায্য করে। এরপর হচ্ছে ইকোনমিক ম্যান। এইটা হচ্ছে মানুষের আরো একটা দিক, যেটা দিয়ে মানুষ কি করে না, পরিবেশের, এই তো আমরা জল, হাওয়া, বায়ু, এগুলো ব্যবহার করে বেঁচে থাকছি, জীবন ধারণ করছি, ঠিক আছে। তারপরে অন্যান্য অ্যানিমেলের থেকে মানুষ কোথায় আলাদা হলো না, মানুষের একটা সোসাইটি হলো। আরো এক জায়গায় মানুষ আলাদা হয়ে গেল অন্যান্য অ্যানিমেলের থেকে, সেটা হচ্ছে এই পরিবেশকে মানুষ ব্যবহার করতে শুরু করে দিল। পরিবেশের বিভিন্ন রিসোর্স, সেগুলো দিয়ে নিজেদের মতো জিনিস ব্যবহার করে, নিজেদের মতো শক্তি উৎপন্ন করে, নিজেদের মতো জিনিস তৈরি করে তারা নিজেদের স্বার্থে ব্যবহার করতে শুরু করলো, এবং এগুলোর অর্থনৈতিক একটা গুরুত্ব আছে। সেই জন্যই এখানে কথাটাকে বলা হচ্ছে ইকোনমিক ম্যান। তাহলে মানুষের একটা টাইপ অফ অ্যানিমাল থেকে কি করে মানুষ সামাজিক মানুষ হলো এবং মানুষ অর্থনৈতিক মানুষ হলো, সেটা তাহলে কিছুটা হলেও বোঝা গেল, তাই তো? আচ্ছা, তাহলে পরিবেশ কি, পরিবেশ ক ধরনের, কত ভাবে আমরা পরিবেশকে ভাগ করতে পারি, পরিবেশে একে অপরের সাথে কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত, এগুলো সম্বন্ধে একটা ধারণা আমরা পেয়েছি।
এবারে আমরা বুঝবো পরিবেশবিদ্যা কি। পরিবেশবিদ্যা কি না, পরিবেশবিদ্যা হচ্ছে পরিবেশ সম্পর্কিত যে জ্ঞান। ঠিক আছে, এই পরিবেশ সম্পর্কিত যে জ্ঞান, জ্ঞানের যে শাখা, যেখানে কি হয় না, সেখানে একটা বিস্তীর্ণ জ্ঞানের আহ, মানে এলাকা, বিস্তীর্ণ এলাকা। এখানে কি হচ্ছে না, মানুষের সাথে আহ, অপরের কি কি ইন্টারাকশন হচ্ছে, আদান প্রদান হচ্ছে। তারপরে এই যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট বা প্রাকৃতিক পরিবেশের কথা আমরা বলছি, এই প্রাকৃতিক পরিবেশে একে অপরের সঙ্গে কিভাবে রিলেটেড, প্রত্যেকে কিভাবে মানুষের সাথে, অন্যান্য প্রাণীর সাথে রিলেটেড, অন্যান্য প্রাণী মানুষের সাথে কিভাবে রিলেটেড, এই সমস্ত কথা। তারপরেও আমরা বলেছি মানুষ শুধুমাত্র ফিজিক্যাল ম্যান নয়, মানুষ হচ্ছে সোশ্যাল ম্যান অ্যান্ড ইকোনমিক ম্যান। সোশ্যাল ম্যান মানে সে সামাজিক ভাবে, অর্থাৎ সামাজিক পরিবেশে সে কিভাবে জীবন ধারণ করে, সে কিভাবে বেঁচে থাকে, তার কি কি নীতি আছে, তার কি কি নিয়ম আছে। আর ইকোনমিক পরিবেশ মানে অর্থনৈতিক পরিবেশে সে পরিবেশের সাথে তার অর্থনীতি কিভাবে জড়িত, অর্থাৎ অর্থনীতি, সামাজিক, সমাজ বিজ্ঞান, জীবন বিজ্ঞান, আর ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান। তাছাড়া কি, শিলামণ্ডলের পড়ার জন্য কি জিওলজি, বিভিন্ন রকমের ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, হেলথ, স্ট্যাটিস্টিক্স, প্রচুর জায়গায় আছে যেখানে আমাদের স্ট্যাটিস্টিক্সের আশ্রয় নিতে হয়। কম্পিউটার, টেকনোলজি, আমাদের বর্তমান যুগে বিভিন্ন স্টাডি, বিভিন্ন পড়াশুনো বা বিভিন্ন, এই যে আমরা স্যাটেলাইট ইমেজ এগুলো যে করি, স্যাটেলাইটে ছবি তুলি, যে কোনো সাইক্লোন, আমরা একটা উদাহরণ দিই, খুব সহজ উদাহরণ, যে কোনো সাইক্লোন এখন কি হয়, আমরা দেখতে পাই যে সাইক্লোন আসার বেশ এক সপ্তাহ দু সপ্তাহ আগে থেকে আমরা বিভিন্ন সমাজ মাধ্যমে, বিভিন্ন সংবাদে আমরা দেখতে পাই, শুনতে পাই সাইক্লোন আসছে। এটা আমরা কিভাবে জানতে পারি? আমরা বিভিন্ন কম্পিউটার এবং টেকনোলজির মাধ্যমে, স্যাটেলাইট দিয়ে জানতে পারি। ঠিক আছে, এটাও কিন্তু পরিবেশ। আর কি, ফিলোসফি, অর্থাৎ ফিলোসফিক্যাল আসপেক্টস পরিবেশের, ঠিক আছে, দর্শন, সেটাও কিন্তু পরিবেশ বিদ্যার মধ্যে পড়ে। তাহলে এতগুলো ব্রাঞ্চ, এতগুলো পড়ার জায়গাকে একত্রে পরিবেশ বিদ্যা বলা যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার প্রশ্ন হতেই পারে যে পরিবেশবিদ্যা পড়ার গুরুত্বটা কি। এই যে আমাদের বিভিন্ন এডুকেশন পলিসি চেঞ্জ হয়েছে, নতুন এডুকেশন পলিসি এসছে, সেখানে বলা হচ্ছে পরিবেশবিদ্যা একটা গুরুত্বপূর্ণ জায়গা, পরিবেশবিদ্যা পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। শিক্ষার বিভিন্ন স্তরে পরিবেশকে জানতে হবে ছাত্রছাত্রীদের, ছেলে মেয়েদের। কেমন তো, এর গুরুত্বটা কি, পরিবেশবিদ্যা পড়ে কি হবে? পরিবেশবিদ্যা পড়লে আমরা যেগুলো জানতে পারবো খুব বেসিক সেই বিষয়গুলো, প্রথম হচ্ছে ন্যাচারাল রিসোর্সের কনজারভেশন, অর্থাৎ প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ। বায়ু, জল, মাটি, সূর্যালোক, ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, এগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি কিন্তু অপচয় না করি, সেটা জানতে হবে। অর্থাৎ সেটা শিখতে গেলে আমাদের পরিবেশবিদ্যা জানতে হবে যে আমরা অপচয় করব না, আমরা জলের অপচয় করব না, আমরা মাটি নোংরা করব না, সয়েল পলিউশন করব না, এয়ার পলিউশন করব না, বিদ্যুৎ ঘর থেকে বেরোনোর সময় লাইট ফ্যান অফ করে যাব। ঠিক আছে, এইগুলো আমরা প্রতিনিয়ত, প্রতিদিন বলতেই পারি যে অ্যাওয়ারনেসের সাথে শিখতে পারি। মানুষকে, বাচ্চাকে একটা প্র্যাকটিস দেওয়া হলো, শেখানো হলো যে তুমি ঘর থেকে বেরোনোর সময় সুইচগুলো অফ করে দিয়ে বেরোবে। ঠিক আছে, কিন্তু কেন করে বেরোবে? আমাদের পরিবেশে বিদ্যুতের ঘাটতিটা কতটা, এইভাবে যদি আলো পাখা জ্বলতে থাকে এবং আমরা যদি এই আচরণটা করতে থাকি, কতদিন আমরা এইভাবে বিদ্যুৎটা পাবো, সেটা জানার জন্য পরিবেশবিদ্যা। ঠিক আছে, বাস্তুতান্ত্রিক কারণ, ইকোলজিক্যাল ফ্যাক্টর,
ইকোলজিক্যাল ফ্যাক্টরস মানে হচ্ছে আমার চারপাশের বাস্তুতন্ত্র, আমার চারপাশে আরো যারা আছে, পাখি, পশু, পোকা মাকড় ইত্যাদি, এদেরকে সংরক্ষণ করাটাও কিন্তু আমাদের দায়িত্ব। গাছ, গাছ একটা গুরুত্বপূর্ণ জায়গা, এদেরকে চেনা জানা সংরক্ষণ করাও কিন্তু আমাদের দায়িত্ব। আবারও সেই খুব ফাউন্ডেশন লেভেলে বাচ্চারা, বাচ্চাদের হয়তো আমরা বলতে পারি যে ট্রি প্লান্টেশন করো, কিন্তু কেন ট্রি প্লান্টেশন করব, কতটা করব, কোথায় করব, কোন গাছ লাগাবো, এটা কিন্তু পরিবেশবিদ্যা আমাদের শেখাবে। কোন গাছকে বাঁচিয়ে রাখতে হবে, কিভাবে বাঁচানো যাবে, এটা পরিবেশবিদ্যা আমাদের শেখাবে। ন্যাচারাল রিসোর্সের কন্টামিনেশন, অর্থাৎ ন্যাচারাল রিসোর্সকে বা প্রাকৃতিক সম্পদকে দুভাবে আমরা নষ্ট করছি। একটা হচ্ছে অতিরিক্ত ব্যবহার বা অপচয়, মানে যতটা প্রয়োজন নেই তার চেয়ে বেশি ব্যবহার করার তাগিদ, সেটাকে বলে অপচয়। আর কি করছি আমরা, না জলটাকে নোংরা করছি, বায়ুটাকে নোংরা করছি, মাটিটাকে নোংরা করছি। ঠিক আছে? অর্থাৎ খাবার দাবার খেয়ে প্লাস্টিকের ক্যারি ব্যাগগুলো আমরা কি করছি, যথাস্থানে না ফেলে বাইরে ফেলে দিচ্ছি। আমাদের কর্পোরেশন থেকে আমাদেরকে আলাদা আলাদা ইয়ে দিয়ে গেছে, ডাস্টবিন দিয়ে গেছে কালার অনুযায়ী। যেগুলো প্লাস্টিক সেগুলো একদিকে, যেগুলো নন প্লাস্টিক সেগুলো একদিকে ফেলার জন্য। কিন্তু আমরা সেটা ঠিক সঠিকভাবে করতে পারছি না। আমরা করতে চাইলেও কি হচ্ছে, সেটা সঠিক ডেলি ব্যবহারে বা ডেলি আমাদের অভ্যাসের মধ্যে সেটা এখনো এসে পড়েনি। সেই জন্য কোথাও একটা আটকাচ্ছে। তো এই জায়গাগুলো কি হবে, এই কন্টামিনেশন অর্থাৎ পলিউশন অর্থাৎ নোংরা করা, এই ব্যাপারটা আমরা পরিবেশবিদ্যা শিখলে হয়তো আরো ভালো করে বুঝবো। আর কি পলিউশন ম্যানেজমেন্ট, অলরেডি যে জায়গাটা পলিউশন হয়ে গেছে সেগুলোকে আমরা কিভাবে আটকাতে পারবো, কিভাবে আমরা ওয়েস্টের পরিমাণ অর্থাৎ বর্জ্যের পরিমাণ কমাতে পারবো, কিভাবে আমরা ব্যবহার সামান্য কিছু অভ্যাসের বদলের মাধ্যমে প্রচুর পরিমাণ পরিবেশের সুবিধা করতে পারবো, প্রচুর পরিমাণ ওয়েস্ট বা বর্জ্যের পরিমাণ কমাতে পারবো। সামান্য কিছু মানে দিনে অন্তত 1 ঘন্টা বাড়িতে যদি আমরা সোলার দিয়ে আলো জ্বালাই, পাখা চালাই, তাহলে যে পরিমাণ প্রতিদিন 1 ঘন্টা করে হলেও যে পরিমাণ বিদ্যুৎ আমাদের বাঁচবে, সেটা আমাদের পরিবেশের জন্য অনেকটা। এই রকম যে জায়গাগুলো, বা আমরা যেখানে প্রাইভেট কারে করে ট্রাভেল করি সেই জায়গায় যদি আমরা বাইসাইকেল ব্যবহার করি, বা আমরা পাবলিক ভেহিকেলে যাই, বা আমরা রেলওয়েতে যাই, তাহলে আমরা কতটা পলিউশন কমাতে পারবো। এই ছোট 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 পদক্ষেপ কিভাবে পলিউশন ম্যানেজমেন্টে প্রত্যেকটা মানুষকে কাজে লাগাতে পারবে, এইটা পরিবেশবিদ্যা আমাদের শেখাবে। ঠিক আছে, পরিবেশবিদ্যা তাহলে আমরা শিখলাম, পড়লাম। এবারে স্কোপটা কোথায়, অর্থাৎ এটা পড়ে আমরা কোথায় এটাকে কাজে লাগাবো। ঠিক আছে, আহ, কোথায় কাজে লাগাবো, না আমরা সবকিছুর কারণ এবং তার ফলাফল এই সম্পর্কটা জেনে যাব। প্রত্যেকটা আমাদের প্রতিদিনের কাজের, এই কাজের জন্য পরিবেশ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা বুঝতে পারবো। এবার আমি বুঝতে পারলে আমার পরিবারের আরো 4-5 জনকে আমি বোঝাতে পারবো। তাহলে কি হবে, সামান্যতম প্রত্যেক ফ্যামিলি, প্রত্যেক ছাত্রছাত্রী যদি সামান্যতম পরিবেশের পরিবর্তন আনতে পারে, তাহলে সেইটাই কিন্তু একটা বড় পরিবর্তন। আর কি, এই যে ক্রুশিয়াল ইনফরমেশন, এই যে মানে গুরুত্বপূর্ণ তথ্য, কিসের ব্যাপারে, না এই যে বায়োডাইভার্সিটি কমে যাচ্ছে, আমাদের আশেপাশে কিছু গাছ, কিছু পাখি, কিছু পশু তারা হারিয়ে যাচ্ছে, তাদের কিভাবে রক্ষা করা যায়, সংরক্ষণ করা যায়, সেগুলো সম্বন্ধে ধারণা থাকবে। আর কি, ভূমিকম্প, বন্যা, খরা, সাইক্লোন, এইগুলো সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকবে। যে ভূমিকম্প হলে কি করণীয়, সাইক্লোনের আগে থেকে আগাম বার্তা থাকলে কি করণীয়, এবং সেখানে কি হবে সাধারণ মানুষকে, আমি জানি এই সাইক্লোনটা আসলে কি কি ক্ষতি হবে। কি আমাদের এখানে যেহেতু রিসেন্ট অনেক সুপার সাইক্লোন গেছে, তাই আমি সাইক্লোনটা ধরেই বলছি, যে পরিবেশবিদ্যা পড়লে আমি জানতে পারবো যে একটা সাইক্লোন আসলে সেটা এই বেগে আসছে, এই উপকূলে আসছে, সেই কথাটা আমাদের আগাম বার্তা দেওয়া হয়। এবং সেখান থেকে আমি জানি যে কি পরিমাণ ক্ষতি হতে পারে, কারণ আমি পরিবেশবিদ্যা পড়েছি। সেখান থেকে মানুষকে কিভাবে আমি তৎপর করতে পারবো, মানুষকে কিভাবে আমি অ্যাওয়্যার করতে পারবো, এবং আমি নিজে জানবো কি করণীয়। আমি বলছি যে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম সেখানে থাকবে, তারাই মানুষকে সরাবে,
তারাই মানুষকে গোছাবে, কিন্তু সাধারণ মানুষের কিছু কর্তব্য কিছু দায়িত্ব থাকে, ছাত্রছাত্রীদের কিছু দায়িত্ব কিছু কর্তব্য থাকবে। সেখানে কি আমি যতক্ষণ ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এসে আমায় বলে আমাকে সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাবে, তার আগে আমি যদি 10টা লোককে এটা বুঝিয়ে তাদের মানসিকভাবে তৈরি করে নিই যে হ্যাঁ ঠিক আছে, লোক এসে যখন জায়গায় নিয়ে যাবে তোমরা চলে যাও, এইগুলো কি হয় সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর কাজে দেয়। ঠিক আছে? এছাড়া কি পরিবেশ সংক্রান্ত কি কি আইন আছে, আমাদের কি কি অধিকার আছে, কি কি নিয়ম আছে, যেমন এই দীপাবলিতে বাজির সম্বন্ধে কিছু একটা রেস্ট্রিকশন আমাদের রিসেন্ট ডেজে আমাদের হয়েছে। তো সেটা আমরা পরিবেশের ছাত্রছাত্রীরা জানি যে কেন করবো না, কেন পোড়াবো না বাজি। প্রথমে শব্দের জন্য রেস্ট্রিকশন ছিল, এখন বায়ু দূষণের জন্য রেস্ট্রিকশন আছে। তো এইগুলো আমরা পরিবেশের ছাত্রছাত্রীরা কি হয় না, আমরা এগুলো বুঝতে পারি যে কারণটা কি বন্ধ করার, কতটা আমরা করতে পারি, কত দূর আমরা এগুলো ব্যবহার করতে পারি, কার পরে আর করতে পারবো না। ঠিক আছে? করতে নেই, বারণ, এই ব্যাপারগুলোর কারণগুলো আমরা বুঝতে পারি। ঠিক আছে? আর যে কোনো প্র্যাকটিক্যাল পরিস্থিতিতে তার অ্যাকচুয়াল কারণ কি, তার পিছনের থিওরিটা কি, কেন এটা হচ্ছে, সেটা আমরা বুঝতে পারি। এই রিসেন্ট যে প্রচন্ড তাপপ্রবাহ গেল আমাদের এখানে, সেই তাপপ্রবাহের কারণ কি সেটা পরিবেশবিদ্যা পড়লে পরিবেশবিদ্যার ছাত্রছাত্রীরা এক্সপ্লেন করতে পারবে। এর ফলে কি হচ্ছে না, অধিক পপুলেশন মানে অধিক জনসংখ্যা, স্বাস্থ্য, আহ, তারপরে হচ্ছে কি বলে, স্বাস্থ্য ব্যবস্থা, তারপর স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি এইসব বিষয়ে মানুষের মানে যারা পরিবেশবিদ্যা পড়ে সেই ছাত্রছাত্রীদের একটা সম্যক জ্ঞান থাকবে। যেখানে পপুলেশন বেশি সেখানে কি কি সমস্যা থাকতে পারে, সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা হয়, অন্যান্য দেশে কিভাবে সমাধান হচ্ছে, এবং পরিবেশবিদ্যা কি বলছে কিভাবে সমাধান করা যেতে পারে এবং সেভাবে সমাধান করা। ঠিক আছে? আর কি না, স্টুডেন্টদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে পরিবেশগত যে সমস্যা সেগুলোকে সমাধানের একটা কি বলবো স্কিল, একটা দক্ষতা তৈরি করা হয়। ঠিক আছে? এইগুলো হচ্ছে পরিবেশবিদ্যার স্কোপ। আচ্ছা, এরপরে কিছু বেসিক ল ভারতবর্ষে আছে, আইন, কিছু নিয়ম, সেগুলো ভারতবর্ষে আছে, সেগুলো সম্বন্ধে একটা ওভারঅল আমরা ধারণা দেব। পরবর্তীকালে পরিবেশের আইন, পরিবেশ সংক্রান্ত আইন নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও করা হবে। কিন্তু এখন যতটুকু মানে ইন্ট্রোডাকশনে বলা প্রয়োজন ততটুকুর ওপর আমরা একটা ধারণা নেব। ঠিক আছে? প্রথম বলবো ভারতের সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন। কনস্টিটিউশনের আর্টিকেল 48A, সেখানে বলা হচ্ছে যে the state shall endeavour to protect and improve the environment and to safeguard the forest and wildlife। অর্থাৎ যে দেশ বা যে স্থান, সেই দেশ বা সেই রাজ্য বা সেই স্থানের কর্তৃপক্ষই কি করবে, তার পরিবেশ, তার জঙ্গল, তার জঙ্গলে উপস্থিত প্রাণী, এদের রক্ষা করবে। আর্টিকেল 51A বলছে যে it shall be duty of every citizen of India to protect and improve the natural environment including forests, lakes, rivers, wildlife and to have compassion for living creatures। আর্টিকেল 51A বলছে যে শুধুমাত্র অথরিটি বা সরকার বা কোনো সংস্থার এটা দায়িত্ব না, প্রত্যেকটা ভারতীয় সিটিজেন প্রত্যেকের কিন্তু এটা দায়িত্ব কি করার না, পরিবেশ, প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করা এবং তার উন্নতি করা। প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি আছে? বনাঞ্চল, জলাশয়, নদী, পশু পাখি, আর কি অন্যান্য প্রাণীদের প্রতি সহমর্মিতা থাকতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আর্টিকেল 21, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। ঠিক আছে? এটা হচ্ছে একটা কেস উঠে এসছে, কেসের পরে এই আইনটা এসেছে। সেটা হচ্ছে মানেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। ঠিক আছে? সেখানে আর্টিকেল 21 গ্যারেন্টি করছে যে রাইট টু বি লিভ
ইন প্রপার্টি অ্যান্ড ইনফেকশন ফ্রি এনভায়রনমেন্ট। তার মানে প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা প্রাণী, স্পেশালি প্রত্যেকটা মানুষের একটা পলিউশন ফ্রি, ইনফেকশন ফ্রি এনভায়রনমেন্টে বাঁচার অধিকার আছে। প্রত্যেকটা প্রাণী এবং প্রত্যেকটা জীবজ উপাদানের একটি পলিউশন ফ্রি এনভায়রনমেন্টে বাঁচার অধিকার আছে। এরপর চলে আসছি এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট। এটা হচ্ছে ভারতবর্ষের পরিবেশ সংক্রান্ত সব থেকে এফেক্টিভ একটা অ্যাক্ট। এই অ্যাক্টটাকে বলা হয় আমব্রেলা, অর্থাৎ ছাতা, আমব্রেলা অ্যাক্ট। এর আন্ডারে প্রচুর নিয়মাবলী দেওয়া হয়েছে পরিবেশের বিষয়ে, পরিবেশ রক্ষণাবেক্ষণের বিষয়ে। এই অ্যাক্টের দুটো সেকশন আমি এখন বলছি, যখন আমরা ডিটেলসে পড়বো তখন সেই ভিডিওতে আমরা আরও বলবো। এখানে যেগুলো গুরুত্বপূর্ণ সেই কিছু জিনিস যেগুলো জানার ছাত্রছাত্রীদের প্রয়োজন, সেই মতো দুটো তিনটে সেকশন আমি আলোচনা করছি। প্রথম হচ্ছে সেকশন 3, বলছে one of this act empowers the central government to take all the necessary measures for predicting and improving the quality of an environment and preventing, controlling, abating environmental pollution. তাহলে কি করছে না, সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে বলছে, সেই ক্ষমতাটা দেওয়া হচ্ছে যে সে তার পরিবেশ, তার পরিবেশের মান, তার পরিবেশের মান উন্নয়নের জন্য এবং তার আশেপাশের বিভিন্ন পলিউশন কমানোর জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে সেই ক্ষমতাটা বা পাওয়ারটা দেওয়া হচ্ছে। সে যে কোনো অ্যাক্টিভিটি করতে পারে, যেগুলো নেসেসারি মেজার, যেগুলো প্রয়োজনীয় পদক্ষেপ, সেগুলো সে নিতে পারে। আর সেকশন 11 কি বলছে, সেন্ট্রাল গভর্নমেন্ট or authorized officer to collect samples of air and water, soil, other substances for analysis. অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বডি, বিভিন্ন অফিসারকে এই ক্ষমতাটাও দেওয়া হচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গার মাটি, জল কিংবা বায়ু টেস্ট করতে পারে তার পলিউশনটা মাপার জন্য। আচ্ছা, এছাড়াও ভারতবর্ষের দুটো গুরুত্বপূর্ণ অ্যাক্ট হচ্ছে, একটা হচ্ছে দ্য ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1974 বা দ্য ওয়াটার অ্যাক্ট বলা হয়। এক্ষেত্রে সেন্ট্রাল বোর্ড অর্থাৎ কেন্দ্রীয় বোর্ডেরই সমস্ত মানে দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার, বিভিন্ন জলের, বিভিন্ন সারফেস ওয়াটারের পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে এই অ্যাক্টটা পাস করানো হয়। এবং এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1981 বা এয়ার অ্যাক্ট, সেখানে একইভাবে এই বোর্ডটা ফাংশন করবে কি জন্য না, যাতে বায়ু দূষণ নিয়ন্ত্রিত হয় এবং বায়ু যাতে ব্রিদেবল হয়, অর্থাৎ বায়ু যাতে নিঃশ্বাসযোগ্য হয়। ঠিক আছে, বিভিন্ন রকমের এয়ার পলিউশন কিভাবে বন্ধ করা যায় এবং কোথায় কোথায় বন্ধ করতে হবে সেগুলো সম্বন্ধে এই অ্যাক্টে বলা হয়। আচ্ছা, এরপরে আছে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980। এটাতে কি বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়ে এই অ্যাক্টটা আসে। এর সেকশন 2-তে বলা হচ্ছে রেস্ট্রিকশন টু ইউজ ফরেস্ট ল্যান্ড ফর নন ফরেস্ট পারপাসেস, অর্থাৎ জঙ্গল বা বনভূমির কোনো অংশ, কোনো জমি, সেখানে নন ফরেস্ট কোনো পারপাস, অর্থাৎ যে কোনো ব্যবসা, যে কোনো ট্যুরিজম, কি বলে এখন যেটা হচ্ছে ইকো ট্যুরিজম, দ্যাট ইজ টোটালি ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম, সেখানে পরিবেশকে কোনো রকমভাবে নষ্ট না করে ট্যুরিজম করা হয়। কিন্তু এছাড়া ট্যুরিজম, পিকনিক, ব্যবসা, বোটিং ইত্যাদি ইত্যাদি করে জঙ্গলকে কি করা হচ্ছে না, নষ্ট করে ফেলা হচ্ছে। সেই জায়গাটা রেস্ট্রিকশন আনতে হবে, নন ফরেস্ট কোনো পারপাসে ফরেস্ট ব্যবহার করা যাবে না। আর সেকশন 4 বলছে যে সেকশন 2 এর প্রভিশনটা যে মানবে না, সেকশন 2-তে যেটা মানে যেটা দেওয়া হয়েছে সেটা যে মানবে না তাকে, তার জেল অবধি হতে পারে, তার একটা ফাইনও হতে পারে, কিংবা সেটা ডিপেন্ড করছে কতটা সে বনভূমির ক্ষতি করছে, ইভেন তার জেলও হতে পারে। এর আগে একটা বন সংক্রান্ত আইন ছিল, এটা যেমন ফরেস্ট নিয়ে আর ওটা বন্য প্রাণী নিয়ে, বন্য প্রাণী সংরক্ষণ আইন, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। আগেরটা ছিল জঙ্গল বা বন সংরক্ষণ আইন, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980।
আর ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ 1972। এটাতে কি করা হয়েছিল না, ডিফরেস্টেশন অর্থাৎ ব্যাপক পরিমাণে যে ফরেস্ট কেটে ফেলা হচ্ছে, জঙ্গল কেটে ফেলা হচ্ছে, সেটার বিরুদ্ধে এই অ্যাক্টটা হয়েছে। পরিবেশ, জঙ্গল এইভাবে কেটে ফেলা যাবে না এবং বন্য প্রাণীকে মেরে শিকার করা যাবে না, এই অ্যাক্টে এইগুলোই বলা হয়েছে। তো একদম বেসিক পরিবেশবিদ্যা, পরিবেশ কি, পরিবেশ কি কি নিয়ে গঠিত, একে অপরের কি কি সম্পর্ক পরিবেশের মধ্যে, পরিবেশবিদ্যা কি, সেটা পড়ার গুরুত্ব কি, তার স্কোপ কি, পরিবেশের কিছু বেসিক কিছু আইন, সেগুলো কেন করা হয়েছে, এই সম্বন্ধে একটা সাধারণ ধারণা আমি আশা করি আমার ছাত্রছাত্রীদের হলো। আরও ভিডিও পরবর্তীকালে আমরা আনবো, যেগুলো তোমাদের বিভিন্নভাবে বিভিন্ন কোর্সে যে যেভাবেই পরিবেশ পড়ো না কেন, আবারও বলছি, কেউ ডিগ্রি কোর্সের জন্য পড়তে পারো, কেউ কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়তে পারো, যে যেভাবেই পরিবেশ পড়ো না কেন, আমি আশা করছি বাংলা মিডিয়ামে যারা পড়ো তাদের জন্য এই ভিডিওগুলো কাজে লাগবে এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও আমার পেজে আসবে। তার জন্য পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে, ফলো করবে। যদি কিছু জিজ্ঞাসা থাকে, কিছু জানার থাকে, কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। আমি যত যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। কেমন? থ্যাংক ইউ সো মাচ, টাটা।